আসসালামু আলাইকুম। পারজোয়ার কালিন্দী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি গণিত শিক্ষক শেখ সাদি স্যার। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। অধ্যায় পঞ্চম ও ষষ্ঠমে বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ এবং সরল সমীকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আমরা আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক এক করে প্রশ্নগুলোর সমাধান করা যাক। প্রথমেই আমরা যে প্রশ্নটি দেখব সেটা হচ্ছে প্রশ্ন 1। প্রশ্ন 1-এ বলা হচ্ছে -p + 6 এত এর বর্গ কত? এত এর বর্গ কত? চলো সমাধান করা যাক। তাহলে আমরা এটা বর্গ করে দিব। -p + 6 এত এর বর্গ। তাহলে এটার বর্গ কি লেখা যায়? -p + 6 তাহলে হোল স্কয়ার করে দিলাম, বর্গ হয়ে গেল। আসলে এটাকে এখন কি করা যায়? এখানে দেখো মাইনাস কমন নিয়ে আমরা মাইনাস কমন নিলে p - 6 এটা লেখা গেল। পুরো স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। এখন এই স্কয়ারটা কি মাইনাসের উপরে আছে না? তাহলে মাইনাসের উপরে স্কয়ার মানে কি? মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস হয়ে গেল। আর এখানে স্কয়ারটা p - 6 এর উপরে বসে গেল। তাহলে বাম পাশে শুরুতেই যদি প্লাস থাকে তাহলে এই প্লাসটা না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এইবার খেয়াল করো শিক্ষার্থীরা, এটা কিন্তু সূত্র হয়ে গেছে। কিসের সূত্র? প্রথমে p টাকে যদি তুমি a ধরো এবং 6 কে যদি তুমি b ধরো তাহলে a - b এর সূত্র হয়ে গেছে। তাহলে খেয়াল করো, আমি একটু এদিকে লিখি। a - b হোল স্কয়ারের সূত্রটা কি তাহলে? a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা হচ্ছে সূত্র। দেখো এই সূত্রটি আমাদের এখানে হয়েছে। তাহলে a এর জায়গায় কত বসাবো? p বসাবো, আর b এর জায়গায় কত বসাবো? 6 বসাবো। তাহলে লিখে ফেলি a স্কয়ার - 2ab + b স্কয়ার। দেখো তো শিক্ষার্থীরা বুঝতে পেরেছো কিনা? আসলে এটাকে ক্যালকুলেশন করি। তাহলে p স্কয়ার - 6 দুগুণ কত হয়? 12 p + 6 স্কয়ার। 6 স্কয়ার মানে কত হয়? 6 স্কয়ার মানে দুইটা 6 গুণ লেখা যাবে 6 36। তাহলে লেখা গেল 36। তাহলে এখানে 36। ওকে, আমাদের অ্যানসার চলে আসছে শিক্ষার্থীরা। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি অঙ্কগুলো তোমাদের কাছে সহজ লাগবে। চলো আমরা পরের সমাধানটি করি। এটি মুছে ফেলবো। ওকে, এবার আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রশ্ন 2। প্রশ্ন 2 এ বলা হচ্ছে কি? বলা হচ্ছে p + q = 7 এবং p - q = 3 হলে 2 * p² + q² এর মান কত? এটি বলা হচ্ছে। তাহলে আসলে এটি আমরা সমাধান করি। তাহলে প্রথমে লিখব যেটি দেওয়া আছে সেগুলো। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে p + q = 7 এবং p - q = 3 এটি দেওয়া আছে। এখন বের করতে বলা হচ্ছে কি? 2 * p² + q²। শিক্ষার্থীরা, আমরা এখানে এটি সমান কি লিখতে পারি? এটি একটি সূত্র জানি। আমরা জানি 2 * a² + b² এটি সূত্র তোমরা শিখেছিলে। কি লেখা যায়? a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার এই সূত্রটি লেখা যায়। তাহলে a এবং b এর জায়গায় এখানে কি ব্যবহার হবে? p এবং q ব্যবহার করব। তাহলে কি লিখব? p + q হোল স্কয়ার + p - q হোল স্কয়ার। এটি সূত্র শিক্ষার্থীরা, তোমরা এই সূত্র আকারে শিখেছিলে। ওকে, তাহলে এখন আমরা একটা মান বসিয়ে দিই। দেখো p + q এর মান এবং q - q এর মান দুটোই দেওয়া আছে। তাহলে 7 হোল স্কয়ার প্লাস এটি হচ্ছে 3 হোল স্কয়ার। তাহলে 7 7 কত? 49 প্লাস 3 স্কয়ার করলে কত হয়? 3 থেকে 9 9। তাহলে এটা যোগ করলে কত হয়? 58। তাহলে এটি অ্যানসার। চলো শিক্ষার্থীরা, এর পরের সমস্যাটিতে চলে যাই।
এর পরের প্রশ্ন বলা হচ্ছে যে 3 নম্বর প্রশ্ন ওইটা বলা হচ্ছে 3a স্কয়ার bc 5a b স্কয়ার d এবং a কিউব c b স্কয়ার এর লসাগু কত? এর লসাগু কত? ওকে শিক্ষার্থীরা, এটা লসাগু বের করতে বলা হয়েছে। তাহলে আসলে লিখি প্রথম রাশি সমাধান করব। প্রথম রাশিতে কি আছে? 3a স্কয়ার bc। ওকে শিক্ষার্থীরা, এবার এটাকে আমরা ভাবতে পারি 3a স্কয়ার। তাহলে কি লেখা যায়? আর এখানে a কিউব লিখতে পারি a গুণ 3 a গুণ a গুণ a b c। দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে? 5a b স্কয়ার d। এটিকে যদি আমরা ভাঙি 5 a b d দুইটাই প্রথম রাশি 3a স্কয়ার bc। কে শিক্ষার্থীরা, এখানে তোমার a স্কয়ার ছিল, তাহলে দুইটা a গুণ c। ওকে, আর এরপরে চলে আসি আমরা, এটা গেল তৃতীয় রাশিতে রয়েছে a কিউব c d স্কয়ার। তাহলে a c d স্কয়ার অর্থাৎ d d। ওকে, আমরা প্রত্যেকটি রাশি নিয়ে ফেললাম। এবার বলেছে আমাদের লসাগু বের করতে। লসাগু। ওকে, লসাগু বলতে আমরা এখানে যা আছে আমরা যে রাশিগুলোতে যা কিছু আছে সবগুলোই নিব। দেখো এখানে 3 আছে, সংখ্যাগুলো আমরা চিন্তা করি। প্রথমে এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে কোনো সংখ্যা নাই। তাহলে এখানে 3 5 এখানে কি আছে? a দুইবার a আছে, এখানে একবার a আছে, এখানে তিনবার a আছে। তাহলে এই দুইবার a আমি তিনবার a নিয়ে নিলে এর মধ্যে পাবো। একবার a আছে, সেটি আমি তিনবার a এর মধ্যে পেয়ে যাব। তাহলে আমরা সবচেয়ে বেশি সংখ্যক যেখানে আছে সেটাই আমরা নিয়ে নিলাম। এরপরে কি আছে? এখানে শুধু b আছে, একটা b আছে, এখানে দুইবার b আছে, এখানে b নাই। তাহলে আমরা কি দুইবার b নিয়ে নিব। তারপরে কি আছে? c একবার, এখানে c নাই, এখানে একবার c আছে, তাহলে c নিয়ে নিলাম একবার। তারপর এখানে d একবার আছে, এখানে d দুইবার আছে, তাহলে দুইবার নিয়ে নিলে আমরা এটা পেয়ে যাব। তাহলে 3 5 15 এটা কি হয়? a কিউব, এখানে b স্কয়ার, এখানে c আর d স্কয়ার। ওকে শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এটি হচ্ছে অ্যানসার। আসো আমরা এবার পরবর্তী সমস্যাটিতে চলে যাই। চার নম্বর সমস্যা বলা হচ্ছে, 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে x কি লিখলো? x স্কয়ার minus 25 x কিউব minus 25 x এবং x স্কয়ার প্লাস 2x minus 15। ওকে, এর লসাগু কত? ওকে, তাহলে এটা আমরা লিখে ফেলি সমাধান। প্রথম রাশি কি দেওয়া আছে? x কিউব minus 25x। ওকে, তাহলে শিক্ষার্থীরা এখানে x কমন নেওয়া যায়। কমন নিলে থাকে কি? x স্কয়ার minus 25। x কমন, এখানে কি লেখা যায়? দেখো x স্কয়ার 25 কে কি লেখা যায়? 5 স্কয়ার লেখা যায় x। তাহলে এখানে x কে যদি a ধরো আর 5 কে যদি b ধরো, তাহলে a স্কয়ার minus b স্কয়ার, তাহলে a স্কয়ার minus b স্কয়ার সূত্র কি?
a প্লাস b ইনটু a মাইনাস b এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে লিখতে পারি x প্লাস 5 ইনটু x মাইনাস 5। ওকে, আমার প্রথম রাশির কাজ হয়ে গেল। এবার চলো দ্বিতীয় রাশিটির কাজ করি। দ্বিতীয় রাশিতে কি আছে? x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। ওকে, এটা কি করা যায়? এটা কি সবগুলোর ভিতরে কি এটা দ্বিতীয় রাশি? ওকে, সবগুলো দেখো তো x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, তাহলে এটাকে মিডল টার্ম করে ফেলি। এটা মিডল টার্ম করলে কত হয়? x স্কয়ার কত হবে মিডল টার্ম করলে? ওকে, এটা হচ্ছে মিডল টার্ম। তাহলে এখানে x কমন নেই, দুটো থেকে x কমন নিলে x প্লাস 5, আর এখানে মাইনাস 3 কমন নিলে x প্লাস 5। তাহলে x প্লাস 5 যদি কমন নেই তাহলে x মাইনাস 3। ওকে, আমরা দুটি রাশি করে ফেলেছি। এবার আমাদের গসাগু করতে বলা হয়েছে। গসাগু মানে হচ্ছে আমাদের দুটি রাশির উৎপাদকের মধ্যে যেটি আমাদের কমন থাকবে, অর্থাৎ দুটির মধ্যেই বিদ্যমান থাকবে, সেটি হচ্ছে আমাদের গসাগু। তাহলে গসাগু করতে কত হবে? গসাগু দেখো তো এখানে x, এখানে কত x আছে? x নাই, তাহলে x প্লাস 5, এখানে x প্লাস 5 আছে, তাহলে x প্লাস 5, তারপরে x মাইনাস 5, এখানে x মাইনাস 5 নেই, তাহলে x প্লাস 5 একটাই আমরা কমন পেয়েছি। তাহলে এইটি হচ্ছে অ্যানসার। ওকে শিক্ষার্থীরা, আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। এবারে হচ্ছে প্রশ্ন নাম্বার 5। 5 এ বলা হচ্ছে a minus 3 whole square minus 2 into a minus 3 into a plus 3 plus a plus 3 whole square, এইটি এর সরল মান কত? সরল মান কত এইটি বের করতে বলা হয়েছে শিক্ষার্থীরা। তাহলে আমাদের এখানে সমাধান করব। এখানে দেখো a মাইনাস 3 রয়েছে আর a প্লাস 3 রয়েছে। তাহলে আসলে এদিকে আমরা একটা কাজ করি, আমরা ধরে নেই যে ধরি a মাইনাস 3 ইকুয়াল x এবং a প্লাস 3 ইকুয়াল y, এটি আমরা ধরে নিলাম। তাহলে আসলে তাহলে এটিকে সরল করতে হবে। তাহলে সমাধান এটি আমরা আবার উঠাই। সমাধানে এত মাইনাস 2 ইনটু a মাইনাস 3 a প্লাস 3 প্লাস a প্লাস 3 হোল স্কয়ার, এটি সরল যেহেতু করতে হবে, তাহলে এটি যেহেতু ধরে নিয়েছি a মাইনাস 3 কি x, উপর স্কয়ার আছে স্কয়ার, মাইনাস 2 ইনটু a মাইনাস 3 কে x ধরেছি ইনটু এটিকে y ধরেছি, প্লাস a প্লাস 3 কে y ধরেছি, উপর স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার কি সূত্র পড়ছে? x মাইনাস y হোল স্কয়ার লেখা যায়। তাহলে আসো এবার আমরা মানগুলো বসিয়ে দিই। x এর জায়গায় কি a মাইনাস 3, আর এখানে একটা মাইনাস ছিল, তাহলে এখানে y আছে, y কত? a প্লাস 3 উপর স্কয়ার আছে, এবার আমরা স্কয়ারটা দিয়ে দিই। তাহলে এখানে a মাইনাস 3, এটা যদি আমরা ব্র্যাকেটে উঠাই দেই তাহলে মাইনাস দ্বারা গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস a প্লাস মাইনাসে মাইনাস 3 উপর স্কয়ার আছে হোল স্কয়ার। এখানে কি করা যায়? এটা প্লাস মাইনাস কাটা যায়, মাইনাস 6 উপর স্কয়ার, তাহলে মাইনাস 6 হোল স্কয়ার, তাহলে মাইনাস 6 ইনটু মাইনাস 6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর 6 আর 6 6 6 36, এইটি হচ্ছে आंसर। ওকে শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। ছয় বলা হচ্ছে
9x স্কয়ার মাইনাস প্লাস 4y স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। ওকে, তাহলে আমরা এই দুটাই সমাধান করব। 49x স্কয়ার প্লাস 4y স্কয়ার বলা হচ্ছে এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। ওকে শিক্ষার্থীরা, তাহলে দেখি এখানে 49 রয়েছে 49, তাহলে 7 7 49 আমরা লিখতে পারি 7x হোল স্কয়ার। দেখো তো 7 এর উপর স্কয়ার দিলে 49 হয়, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার হয়। তারপরে আমরা প্লাস এখানে দেখো 2y হোল স্কয়ার লেখা যায়। ওকে, এটাকে আমরা লিখলাম। একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থীরা, এবারে আমরা যদি 7x কে a ধরি আর 2y কে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার রয়েছে। তাহলে দেখো তো পূর্ণবর্গের সূত্র যেটা, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার। তাহলে সেটি করতে হলে দেখো তো আমাদের কি দরকার, মাঝে প্লাস 2ab দরকার অথবা মাইনাস 2ab দরকার, তাই না? তাহলে আমাদের কি দরকার, তাহলে এর সাথে যদি আমি এখন এটার জন্য যদি আমার এর সাথে কি যোগ করতে হচ্ছে, দেখো তো 2 ইনটু 7x ইনটু 2y। দেখো তো এবার সূত্র হয়ে গেছে কিনা। এবার যদি আমরা একটু সাজিয়ে লিখি, মাঝখানে এনে লিখি এটা প্লাস 2 ইনটু 7x ইনটু 2y প্লাস 2y হোল স্কয়ার পরে লিখলাম, এই অংশটি মাঝে লিখলাম। দেখো তো এবার সূত্র হয়েছে কিনা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা সূত্র কি লেখা যায়, তাহলে এটা সূত্র লেখা যায় হোল স্কয়ার লেখা যায়। ওকে শিক্ষার্থীরা, তাহলে কি দেখতে পাচ্ছ তোমরা, আমাদের যোগ করতে হয়েছে কতটুকু, এতটুকু। তাহলে এটা যোগ করতে হয়েছে, তাহলে এটাকে হিসাব করো, এটা কত, তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28 আর হচ্ছে xy, তাহলে কি 28xy। তাহলে এইটুকু কি করতে হয়েছে, যোগ করতে হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে বলতে পারি, কি বলতে পারি, যে আমরা এটা যোগ করে অর্থাৎ 28 কত যোগ করলে, তাহলে এখানে কত হবে 28xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। শিক্ষার্থীরা এরকম অঙ্ক থাকলে তোমরা এখানে ট্রাই করে দেখবা যে তোমার সূত্র যাচ্ছে আর কতটুকু লিখলে তোমার সূত্র হচ্ছে সেইটি তোমরা দেখবা এবং সেইটুকু লিখে দিবা যে এতটুকু যোগ করলে যোগফল পূর্ণবর্গ হচ্ছে। ওকে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। সাত নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে x স্কয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কয়ার প্লাস 4y স্কয়ার এর একটি উৎপাদক x মাইনাস 2y প্লাস 3z হলে অপরটি কত। তাহলে এইটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আসো সমাধান করি। x স্কয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কয়ার প্লাস 4y স্কয়ার, এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে x স্কয়ার মাইনাস 4xy, এই 4y স্কয়ারটাকে আমরা আগে নিয়ে আসি, তাহলে আমার সূত্রে যাবে। দেখো এইটুকুকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে লেখা যায় x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 9z স্কয়ার।
ওকে শিক্ষার্থীরা 2 দুগুণে 4 x y মাঝখানে এটা হয় 2 স্কয়ার করলে 4 y স্কয়ার করলে y স্কয়ার। তাহলে এইটুকুকে আমরা সূত্র লিখতে পারি, কিসের সূত্র লিখতে পারি? x 2y হোল স্কয়ার। এটা আমরা সূত্র লিখে ফেললাম। আর এখানে মাইনাস, এটাকে 3z হোল স্কয়ার লেখা যায়। ওকে, তাহলে দেখো এইটুকু যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে শিক্ষার্থীরা, আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম। আমাদের একটি উৎপাদক দেওয়া ছিল x 2y 3z, x 2y 3z, এইটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এইটি একটি উৎপাদক হবে। অপর উৎপাদক কোনটা? তাহলে এই যে যেটা রয়েছে এটি হচ্ছে আমাদের অপর উৎপাদক। তাহলে অপর, অতএব অপর উৎপাদক, তাহলে এটি চেয়েছে অপর উৎপাদকটি হচ্ছে x 2y 3z। এটি হচ্ছে आंसर। ওকে শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো? চলো আমরা এর পরবর্তী সমস্যায় চলে যাই। ওকে, আমরা এবার 8 নম্বর প্রশ্নে যাব। 8 নম্বরে বলা হচ্ছে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, বলছে যে সঠিক কিনা। আসলে আমরা এটি দেখব। 2x 3y 8 এর এক প্রথমটা 1, 2x 3y 2x 3y ইকুয়াল 4x স্কয়ার 9y স্কয়ার। এটি সঠিক কিনা? এটি সঠিক কিনা? ওকে, তাহলে খেয়াল করো এটা সঠিক কিনা আমরা বুঝব কি করে? তাহলে এটা দেখি লেফট সাইডে কি আছে, 2x 3y 2x 3 আর হচ্ছে 2x 3y হবে এখানে, 2x 3y আর হচ্ছে এখানে 2x 3y। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, 2x কে যদি a ধরো এবং 3y কে যদি b ধরো, তাহলে a + b * a - b। তাহলে a + b * a - b, এই সূত্র কি লেখা যায়? a² - b²। তাহলে এটা লিখতে পারি a কত ধরেছি, a² - b হচ্ছে 3y। 2 এর উপর স্কয়ার করলে 2 স্কয়ার করলে 4, x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস এটা 9y স্কয়ার। দেখো আমাদের এটি চলে এসেছে। তাহলে এটা রাইট সাইড। তাহলে বলতে পারি যে এটি সঠিক। তাহলে এক নম্বরটি কি সঠিক? তাহলে এটা বলতে পারি 2x 3y 2x 3y ইকুয়াল তাহলে 4x স্কয়ার 9y স্কয়ার, এটি সঠিক। ওকে শিক্ষার্থীরা, এরপরে আমাদের আরো রয়েছে আরেকটি প্রশ্ন আছে 8 নম্বরে, যে এটি সঠিক কিনা আমরা আবার দেখব। বাটের 2 এখানে লেখা আছে হাফ ইনটু m - n হোল স্কয়ার প্লাস m - n হোল স্কয়ার ইকুয়াল m স্কয়ার প্লাস n স্কয়ার। ওকে শিক্ষার্থীরা, তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা যদি সরাসরি আমরা সূত্র হিসেবে চিন্তা করি, তাহলে হাফ ইনটু m - n হোল স্কয়ার প্লাস m - n হোল স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার প্লাস n স্কয়ার। ওকে, তাহলে প্লাস m প্লাস, তাহলে m প্লাস m এটা হচ্ছে প্রথমে প্রশ্নে এটা মাইনাস দেওয়া ছিল আর এটা হচ্ছে প্লাস দেওয়া আছে। ওকে শিক্ষার্থীরা, এটা হচ্ছে সূত্র, এটা সঠিক। তোমরা যদি এটা সরাসরি সূত্র আকারে তোমরা জানো, তাহলে এটি আমরা বলতে পারি যে এটিও কি সঠিক। আর যদি তোমরা এটিকে টেস্ট করতে চাও যে এটি সঠিক কিনা, তাহলে তোমরা করতেই পারো। m এর মান তোমরা একটা কিছু ধরে নিতে পারো, n এর মানকে তোমরা একটা কিছু ধরে নাও, ধরে নিয়ে তোমরা এটিকে ক্যালকুলেশন করে দেখতে পারো
যে সঠিক হয় কিনা। তাহলে দেখো আমরা সেইটিও দেখি। যদি মনে করি যে ধরি যে এখানে m যদি 2 ধরি আর n যদি 1 ধরি, এটা ধরে যদি আমরা লেফট সাইড করতে চাই তাহলে দেখো হাফ ইনটু m মাইনাস n হোল স্কয়ার প্লাস m প্লাস n হোল স্কয়ার। আসলে এটি আমরা দেখি কত বের হয়। হাফ ইনটু m এর মান রয়েছে 2 মাইনাস n 1 হোল স্কয়ার প্লাস, তাহলে এটা হচ্ছে 2 প্লাস 1 হোল স্কয়ার, হাফ ইনটু এখানে যদি আমরা ক্যালকুলেশন 2 থেকে 1 গেলে 1 থাকে 1 স্কয়ার মাইনাস 2 আর 1 3 স্কয়ার, 3 স্কয়ার, তাহলে হাফ ইনটু এখানে কত 1 আর মাইনাস এখানে হচ্ছে 3 স্কয়ার 9 প্লাস প্লাস প্লাস, তাহলে এটা হচ্ছে মাঝখানে 2 মাইনাস 1, এখানে মাঝখানে আমাদের প্লাস ছিল, তাহলে এটা হাফ ইনটু 10, তাহলে এটা কত 5, তাহলে এটা রাইট সাইডে 5 চলে আসছে। তাহলে লেফট সাইডে লিখি, লেফট সাইডে কি আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, m এর মান হচ্ছে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 2 স্কয়ার করলে 4 প্লাস 1 স্কয়ার করলে 1, তাহলে 5। আমরা দেখলাম যে এইটাও আমাদের সঠিক, লেফট সাইড এবং রাইট সাইড সমান চলে এসেছে, তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, তাহলে এটাও সঠিক, তাহলে এটি সঠিক। ওকে শিক্ষার্থীরা, এরপরে আমাদের আরেকটি প্রশ্ন দেওয়া আছে, আমরা সেটিও দেখি। আর যে মধ্যে আরেকটি রয়েছে 3 এখানে বলা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটি দেখি একবার তো বলে দিবে যে এটা সঠিক না, কারণ তোমরা সরাসরি এটা সূত্রই জানো যে a মাইনাস b হোল স্কয়ার একটা মান নির্ণয়ের যে সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্রটি এরকম a মাইনাস b হোল স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে এখানে 4ab এর মাইনাস হবে, এখানে আছে প্লাস, এটা সূত্র তোমরা জানো, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা সঠিক না। তারপরেও আমরা এটিকে আগের মতো আমরা টেস্ট করে দেখতে পারি যে এটা সঠিক হয় কিনা। তাহলে এটা ধরে নাও যে ধরি a ইকুয়াল, তুমি ধরে নাও এটাও 2 ধরতে পারো, b ইকুয়াল 1 ধরে নাও, যদি তার লেফট সাইড লিখি, দেখি মান সঠিক আসে কিনা। a প্লাস b হোল স্কয়ার প্লাস 4ab, a হচ্ছে 2 প্লাস b হচ্ছে 1 হোল স্কয়ার প্লাস 4 ইনটু 2 ইনটু 1, তাহলে এখানে 3 স্কয়ার প্লাস 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8 আর 2 কে 8, এ 3 স্কয়ার মানে 9 প্লাস 8, তাহলে এটা কত 17। দেখি রাইট সাইডে আমাদের কত আসে, রাইট সাইডে আছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a হচ্ছে 2 বললাম, মাইনাস b হচ্ছে 1 হোল স্কয়ার, 2 থেকে 1 গেলে 1, 1 কে স্কয়ার করলে 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে আছে 17 আর রাইট সাইডে আছে 1, তাহলে এখানে লেফট সাইড ইজ নট ইকুয়াল রাইট সাইড, তাহলে এটা কি সঠিক না, সঠিক নয়। তাহলে আমরা বলতে পারি যে এটি সঠিক নয়, এটি ভুল। ওকে, আর সঠিক কি হবে তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস করে হবে, তোমরা ওটা বাসায় দিয়ে করবা, দেখবে যে এটা সঠিক আসবে। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার পরবর্তী সমস্যাতে চলে যাব, 9 নম্বর সমস্যাটি দেখব। ওকে, আমরা 9 নম্বর সমস্যাটি দেখি। এখন 9 এ রয়েছে x minus y হোল স্কয়ার ইকুয়াল 29 হলে x plus y হোল স্কয়ার এর মান কত, এর মান কত। আসলে সমাধানটি করি, দেওয়া আছে x minus y হোল স্কয়ার ইকুয়াল 29, এখন বের করতে বলছে এখন x plus y হোল স্কয়ার, এটা মান বের করতে বলছে। আসলে শিক্ষার্থীরা আমরা একটা সূত্রই জানি যে একটু আগে দেখলাম a plus b হোল স্কয়ার এর মান যে বের করতে বলছে, মান নির্ণয়ের সূত্র বসাবো হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে a এবং b এর জায়গায় আমরা কি লিখব, এটার মধ্যে x এবং y দেওয়া আছে, x y লিখব, তাহলে x minus y
হোল স্কয়ার প্লাস কি দেওয়া আছে এটা x plus y হোল স্কয়ার ইকুয়াল টু 29। তাহলে আমরা দেখি ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা যে লিখে দিই তাহলে 4x y নিচে চলে আসলো। তাহলে এখন বলা হচ্ছে x y হোল স্কয়ার এই পুরোটা হচ্ছে দেওয়া আছে কত 29। তাহলে এখানে 29 প্লাস 4x y লিখে রাখলাম। ওকে শিক্ষার্থীরা, আমাদের এখানে x y এর মান যেহেতু দেওয়া নেই, শুধুমাত্র x y হোল স্কয়ারের মান দেওয়া আছে, তাহলে x y হোল স্কয়ারের মান কি এটাই হবে। তাহলে এটাই অ্যানসার। মানে এখানে যেহেতু এটা আসলে সরাসরি মান বলা যায় না, যেহেতু এখানে চলক বিদ্যমান রয়েছে, তো প্রশ্নটিতে আসলে যদি এটা বলা হয় যে এত এর মান নির্ণয় করো, তাহলে আমরা সরাসরি বলতে পারি না যে এইটার মান আসলে এইটা, যেহেতু আমাদের উত্তরের মধ্যে আমার x y চলকটি বিদ্যমান রয়েছে। শিক্ষার্থীরা, এখানে প্রশ্নবোধক সমস্যা, প্রশ্নবোধক ত্রুটি থাকতে পারে শিক্ষার্থীরা, তবে আমরা x plus y equal to এইটা আমরা আসছে অঙ্কে এটা আমরা লিখতে পারি 29 plus 4xy। আর যদি xy এর মানটা দেওয়া থাকতো তাহলে আমরা xy এর মানটা বসিয়ে আমরা একটা ক্যালকুলেশন করলে আমরা একটা নির্দিষ্ট মান পেতাম, ওটাকে আমরা বলতে পারতাম যে x plus y হোল স্কয়ারের মান। ওকে শিক্ষার্থীরা, আমরা এই পর্যন্ত এটা রেখে দিতে হচ্ছে। চলো আমরা এর পরবর্তী সমস্যায় চলে যাই। 10 নম্বর সমস্যার সমাধানটি করব। দশ নম্বরে বলা হচ্ছে যে x স্কয়ার প্লাস 5x মাইনাস 6 এর উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আসলে এটা লিখতে পারি তাহলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 6, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ কি করা যায়, আমি এটা করে ফেলি x স্কয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 6। ওকে, আমরা এটা করে ফেললাম। এই দুটো থেকে x কমন নেই, x প্লাস 6, আর এখানে মাইনাস 1 কমন নিলে x প্লাস 6, দুই জায়গায় x প্লাস 6 কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকে x থাকে আর এখানে মাইনাস 1 থাকে। ওকে শিক্ষার্থীরা, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, এটি হচ্ছে অ্যানসার। ওকে, পরবর্তী সমস্যা চলে যাই। নম্বর প্রশ্নটি দেখি আমরা। 11তে বলা হচ্ছে যে 5 into x minus 3 equal 10। এই সমীকরণটির মান কত? ওকে শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখানে এই সমীকরণের ভিতরে আমাদের যে চলক রয়েছে, বলতে পারি যে এই সমীকরণটিতে x এর মান কত, এটা বলা যায় x এর মান কত। ওকে, তাহলে আমরা x এর মান তাহলে যেটা দেওয়া আছে এটি আমরা তুলে ফেলি। আমাদের এখানে দেওয়া আছে 5 into x minus 3, যে সমীকরণটি রয়েছে সেটি লিখে ফেললাম। আসলে এটাকে ক্যালকুলেশন করি। 5 এখানে গুণ আকারে রয়েছে, x minus 3 আমরা অপোজিট সাইডে চলে যাবে, এটা ভাগ হবে। ওকে, বা x minus 3 ইকুয়াল এখানে কত, 5 2 10 2 থাকে, বা x ইকুয়াল টু 2 প্লাস 3, এই মাইনাস 3 ছিল, এটা আমরা ইকুয়াল চিহ্নের পাশে নিয়ে গেলাম, তাহলে ওটার পাশে গিয়ে প্লাস হলো, x ইকুয়াল তাহলে 2 প্লাস 3 5, তাহলে x এর মানটি আমরা 5 পেয়ে গেলাম শিক্ষার্থীরা। চলো এরপরে সমস্যা সমাধানটি করি আমরা। নম্বর সমস্যা সমাধানটি করব। বলা হচ্ছে কোন বিধি
কোন বিধি অনুযায়ী 2x plus 3 equal 7x minus 5k 7x minus 5 equal 2x plus 3 লেখা যায়। ওকে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে সেম জিনিস এটা আর এটা, তাহলে এটা কোন বিধি অনুযায়ী লেখা যায়? প্রতিসাম্য। তোমরা দেখবা যে এটা যে হুবহু চেঞ্জ করছে, তো অর্থাৎ বাম পাশের জিনিসটা হুবহু ডান পাশে নিয়ে গেছে, ডান পাশের জিনিসটা হুবহু বাম পাশে নিয়ে আসছে, তাহলে এটা প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি, তাহলে লিখে দাও প্রতিসাম্য বিধি অনুসারে 2x plus 3 equals 7x minus 5k কিভাবে লেখা যায়? 7x minus 5 equals 2x plus 3 লেখা যায়। ওকে শিক্ষার্থীরা, চলো পরবর্তী সমস্যাটি চলে যাই। ওকে 13 নম্বরে চলে যাবার পর তাহলে বলছে -1 এবং 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। ওকে শিক্ষার্থীরা, চতুর্ভাগ এমন আমাদের গ্রাফের ভিতরে আমাদের ওটা আমরা দেখতে পারি। আসলে আমরা এখন চতুর্ভাগ তৈরি করব। ওকে খেয়াল করো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে মূল বিন্দু। এখন এখানে হচ্ছে এটা হচ্ছে তোমরা যদি দেই এটা x, এটা যদি আমি x প্রাইম দিয়ে দিই, এটিকে যদি আমরা y দিই, আর এটিকে যদি আমরা y প্রাইম দিই, অর্থাৎ এই মূল বিন্দু 0 0 থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে আমরা প্লাসের মান পাবো। এটা +1 +2 +3 +4 এরকম আমাদের মানগুলো যেতে থাকবে। আর যদি আমরা x অক্ষ বরাবর x প্রাইমের দিকে অর্থাৎ মূল বিন্দু থেকে যদি আমরা বাম দিকে আসি তাহলে আমরা এটা -1 -2 -3 -4 মাইনাসের মানগুলো পাবো। এখন y অক্ষ বরাবর যদি আমি মূল বিন্দু থেকে উপরের দিকে যাই তাহলে এখানে আমরা +1 +2 +3 +4 প্লাসের মান পাবো। আর যদি নিচের দিকে আসি তাহলে -1 -2 -3 -4 এই মানগুলো পাবো। ওকে শিক্ষার্থীরা, আসো এখন আছে -1, 3, অর্থাৎ আমরা দেখো এরকম লিখতে পারি। প্রথমটি হচ্ছে কি ভুজ, প্রথমটিকে বলে কি ভুজ, পরেরটি হচ্ছে কোটি, অর্থাৎ এটাকে আমরা x লিখি আর এটাকে y লিখি। তাহলে এটা যদি আমরা লিখি x, y সমান, তাহলে কি লিখতে পারি -1, 3, তাহলে এটার কত x এর মানটা কত? তাহলে x অক্ষ হচ্ছে -1 আর y অক্ষটা বরাবর যাবে হচ্ছে 3। তাহলে আসো -1 কোথায়? দেখো x অক্ষের -1, এই যে x অক্ষের -1 এই বিন্দু চলে আসলাম, তারপরে 3 কোথায় যাব? এইখান থেকে সরাসরি 3 এর দিকে যাব, +3। তাহলে +3 কি উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে তো মাইনাস, তাহলে উপরের দিকে এটা +1 +2 +3, তাহলে এই সোজাসুজি আমরা আসলে এখানে চলে আসলাম। তাহলে দেখো বিন্দুটা, এই যে বিন্দুটা -1, 3 এটি হচ্ছে সেই বিন্দু। এই বিন্দুটা দেখো তো কোন ভাগের মধ্যে পড়ছে? 2 নম্বর ভাগের মধ্যে পড়ছে। তাহলে আমাদের এই যে চতুর্ভাগ, 4টা ভাগ করছি, 4টা ভাগের মধ্যে এখন কোন ভাগে পড়ছে? এটা দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে আমরা এটা লিখতে পারি যে -1, 3 দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। ওকে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমাদের 14 নম্বর যে সমস্যাটি, 14 নম্বর সমস্যাটিকে খেয়াল করো। 14 নম্বর সমস্যাটি দেখো তোমরা।
14 নম্বর সমস্যা বলা হচ্ছে যে কোন বিন্দু 14 কোন বিন্দু ভুজের মান 0 কোন অক্ষরেখায় ওকে শিক্ষার্থীরা, এই জন্য যেহেতু অক্ষরেখা বলেছে আমরা অক্ষরেখা থেকে চলে যাই আগের অঙ্কটার মতোই। এটা আমার x, এটা x প্রাইম ছিল, এটা y, এটা y প্রাইম এঁকেছিলাম, এটা o 0 0, এটা হচ্ছে আমাদের 0 0 বিন্দু। এদিকে আমার প্লাসের মান 1 2, এদিকে -1 -2, তাহলে এদিকে হচ্ছে তোমার y অক্ষ বরাবর প্লাস আর প্লাস 2 -1 -2। খেয়াল করো এইটা হচ্ছে আমাদের x অক্ষটা কি x o x প্রাইম, এইটাকে আমরা o দিয়েছি মূল বিন্দু, তাহলে x অক্ষটা হচ্ছে x o x প্রাইম, এটা হচ্ছে x অক্ষ। আর y অক্ষটা কি y o y প্রাইম, y o y প্রাইম, এটা হচ্ছে আমরা বলি সংক্ষেপে y অক্ষ। এখন প্রশ্ন বলা হচ্ছে কোন বিন্দুর ভুজের মান, তাহলে দেখো আমাদের বলেছিলাম না x y, তাহলে x টা কি ভুজ আর y টা কি কোটি বলেছিলাম। এখন এই ভুজের মানটা, অর্থাৎ এই ভুজের মানটা কি বলা হচ্ছে, ভুজের মানটা 0, তাহলে ভুজের মানটা হচ্ছে 0, তাহলে কোটি, তাহলে ভুজ কি x অক্ষ বরাবর থাকে, x অক্ষ হচ্ছে ভুজ, তাহলে ভুজটা কি এই 0, এখান থেকে তো ডাইনে বামে কোথাও যাচ্ছে না, এখানে 0 বলেছে, 0 মানে এখানে যদি +1 বলতো তাহলে এখানে আসতাম, যদি -1 বলতো এখানে যেতাম, তাহলে 0 বলেছে মানে এখানেই থাকবে। তারপরে কি কোটির কিন্তু তাহলে কিন্তু কোটির মান থাকতে পারে, কোটি এখানে 0 বলে নাই, তাহলে তো এটা 0, তাহলে দেখো তো এই 0 বরাবর তোমার কোন অক্ষটা রয়েছে, 0 বরাবর কোন অক্ষ রয়েছে, কোটি এখন প্লাস সামথিং হতে পারে, মাইনাস সামথিংও হতে পারে। যদি +2 হয় তাহলে এখান থেকে আমরা এই 2 এই পর্যন্ত চলে যাব, তাহলে বিন্দুটা কোন অক্ষরেখায় পাবো, y অক্ষরেখায়। যদি মাইনাসের কথা বলে -1 বলে তাহলে এখান থেকে আমরা এখন এখানে চলে আসব, তাহলে কি আমার বিন্দুটা কোন অক্ষে পাবো, y অক্ষরেখায় পাবো। তাহলে বলছে কোন বিন্দুর ভুজের মান যদি 0 হয় তাহলে কি বলছে কোন বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষরেখায়, তাহলে ভুজের মানটা এই যে 0, 0টা কোন অক্ষরেখায় চলে আসছে, এটা y অক্ষরেখায় আছে, ঠিক আছে। তাহলে এটার উত্তর লিখব কি, উত্তর লিখব হচ্ছে কোন বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষরেখায়, এটা হচ্ছে তাহলে কি y অক্ষরেখায়, তাহলে উত্তর হবে কি y অক্ষরেখায়, এটা হচ্ছে উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। আসো এর পরবর্তী সমস্যাটিতে চলে যাই। এর পরবর্তী সমস্যা বলা হচ্ছে কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হয়, তাহলে সেই সংখ্যাটি বের করতে বলছে। তাহলে মনে করি সংখ্যাটিকে x ধরে নিলাম, তাহলে সংখ্যাটিকে যদি আমরা x ধরে নেই শিক্ষার্থীরা, তাহলে বলছে যে ওই সংখ্যা থেকে -6 করলে, তাহলে প্রশ্নে কি বলছে সেটা লিখে ফেলি প্রশ্ন মতে। তাহলে বলছে কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে, ধরলাম x সংখ্যা থেকে -6 বিয়োগ করলাম, -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হয়, তাহলে বিয়োগফল সমান ইকুয়াল কত, -12। তাহলে আসো ওই সংখ্যাটি বের করে ফেলি, তাহলে x এর মান বের করে ফেলি। তাহলে x কোন সংখ্যাটি থেকে -6 বিয়োগ করলে, শিক্ষার্থীরা এখানে একটু বুঝতে হবে, এখানে বলা হচ্ছে কোন সংখ্যাটিকে -6 বিয়োগ করলে, তাহলে ধরো x থেকে কি করতে বলছে, বিয়োগ করব কাকে, -6 কে, তাহলে -6 বিয়োগ করলাম সমান কত হবে, -12। শিক্ষার্থীরা খেয়াল করো কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে, তাহলে সেই সংখ্যাটিকে ধরলাম
এই -6 কে তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন দাও আর -6 পুরোটা ব্র্যাকেটের মধ্যে লিখে দাও। তাহলে এই সংখ্যা x থেকে বিয়োগ করলাম এই -6 কে বিয়োগফল কত হবে -12। আসো এখন এটাকে ক্যালকুলেশন করি। তাহলে x এটা প্লাস মাইনাসে মাইনাসে +6 ইকুয়াল -12 বা x এই 6 +6 টাকে আমরা ডান পাশে নিয়ে যেতে চাই সমান চিহ্নে, তাহলে ওই পাশে -12 অলরেডি আছে, তাহলে +6 ডান পাশে চলে গেলে -6 হয়ে গেল। তাহলে x -18 অর্থাৎ -18 হচ্ছে তোমার x এর মান। তাহলে কোন সংখ্যা, তাহলে -18 থেকে যদি -6 বিয়োগ করা হয় তাহলে -12 পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি -18 এটি হচ্ছে অ্যানসার। ওকে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট করতে সহায়ক হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।